নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুবই সহজ একটা শীতের পিঠা রেসিপি শেয়ার করতে। শুধুমাত্র শীতের সময় না, যে কোনো সময় তোমরা এই পিঠেটা বানিয়ে দেখতে পারো। অসম্ভব মজার লাগে খেতে আর একদম নরম তুলতুলে হয় বন্ধুরা, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। পিঠে তোমরা অনেকভাবেই খেয়েছো, এই পিঠেটা কিন্তু স্বাদ মুখে লেগে থাকার মতো। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করছি। আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে। এই পিঠে রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি একটা মিক্সিং বোল। এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। আর টক দইটা অবশ্যই একটু ফ্রেশ নিতে হবে, তাহলে কিন্তু এই পিঠেটা খেতে ভালো লাগবে। আর বন্ধুরা, টেস্ট ভালো হওয়ার সাথে সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ চিনি। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে বন্ধুরা ভীষণ ভালো টেস্ট হয়, খেতে অসাধারণ লাগে। অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা, তাহলে দেখবে এই পিঠেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিতে হবে, যাতে চিনিটা খুব ভালোভাবে এর মধ্যেই গলে যায়। খুব ভালো করেই এখন মেশানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখন কিন্তু এটা পুরো ক্রিমের মতো করে রেডি হয়েছে। ঠিক এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিনির দানাটা এর মধ্যে একদম না থাকে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ সুজি। চায়ের কাপের মাপ ধরে মাপটা নিয়েছি। 1 কাপ সুজি এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। ময়দাটা অবশ্যই দেবে বন্ধুরা, তাহলে কিন্তু এই পিঠেটা অনেকটাই নরম তুলতুলে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টে এলাচ। আর শিলের মধ্যে এটাকে একটু গুঁড়ো করে এনেছি, আর উপরের খোসাটা কিন্তু আমি বেছে বাদ দিয়েছি। তোমাদের হাতের কাছে যদি থাকে এলাচ পাউডার, তাহলে কিন্তু এলাচ পাউডারটা তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তার আগে স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেবো। তবে যেহেতু এটা পিঠেতে কিন্তু খুব বেশি লবণ ভালো লাগে না, তার জন্য অল্প পরিমাণে কিন্তু লবণ দিলাম। তোমরা অবশ্যই লবণের পরিমাণটা দেখে বুঝে দিবে। এবার এর মধ্যে দিয়ে দেবো এবার জল। তো জলটা এখানে ওই একই কাপেরই হাফ কাপ প্রথমে জল দিলাম। তাহলে যদি বন্ধুরা প্রয়োজন মনে হয়, আমি অল্প জল কিন্তু পরে ব্যবহার করব। একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, এখানে আরও একটা কথা, যেটা হচ্ছে সুজির দানাটা যদি তোমাদের হাতের কাছে বড় দানা সুজি থাকে, সেক্ষেত্রে সুজিটা কিন্তু তোমরা একটু গুঁড়ো করে নেবে, তাহলে কিন্তু পিঠেটা খেতে বেশি ভালো লাগবে। আমার কাছে মিহিদানা সুজিটা ছিল, তার কারণে এখানে আর সুজিটাকে আমি গুঁড়ো করে নিলাম না, সরাসরি ব্যবহার করছি। খুব ভালো করে সব কিছু এবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে, কিন্তু এখানে পিঠের ব্যাটারটা মনে হচ্ছে একটু ঘন, তো তার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তবে জলের পরিমাণটা দেখো বন্ধুরা, ছোট চামচে 3 চামচ মতো হবে জলটা এখানে ব্যবহার করলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই জলটাকে এখানে এইভাবে ধাপে ধাপে দিবে, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরা এই রেসিপিটা সম্পূর্ণ দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা। তোমাদের দেওয়া একটা লাইক, সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায়। তো খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, তাতে কিন্তু অনেকটাই সুজিটা নরম হয়ে যাবে। আমি এখানে 5-7 মিনিট মতো একটু রেস্টে রেখে দিচ্ছি। আমি এবার ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা আগের তুলনায় কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, যেহেতু সুজি অনেকটাই কিন্তু জল টেনে নিয়েছে। এবার দেখো বন্ধুরা, এবার খুব ভালো করে এটাকে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। তো ফেটানোর জন্য আমি কিন্তু হ্যান্ড উইচের ব্যবহার করছি। অবশ্যই এখানে আমি 2 মিনিট মতো ফেটিয়ে নিব। এতে কিন্তু এই পিঠেটা যতটা নরম তুলতুলে হবে, স্পঞ্জি হবে, একদম তুলোর মতো হালকা হবে। এখন খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মতো ফেটিয়ে নেওয়ার পর এই ব্যাটারটা দেখো আগের তুলনায় অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। দেখবে এইভাবে ফেটিয়ে নিলে ব্যাটারটা অনেকটাই নরম হয়ে যায় বা পাতলা হয়ে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার এখানে দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচের থেকে একটু কম পরিমাণ। আর দিয়ে দেবো এখানে বেকিং সোডা। যতটা পরিমাণ বেকিং পাউডার নিয়েছি, তার অর্ধেক পরিমাণ এখানে বেকিং সোডা দিতে হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো জল, এই বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে একটু অ্যাক্টিভ করার জন্য। এবার খুব ভালো করে এই সোডা আর বেকিং পাউডারটাকে খুব ভালো করে সুজির মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এখন একদম রেডি হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পিঠেটা তোমাদেরকে বানিয়ে দেখাই। যেহেতু এই পিঠেগুলো আমি ভাপে বানাবো, তার জন্য এরকম সমান সাইজের 4টে বাটি আমার হাতের কাছে ছিল।
আমি 4টে বাটি নিয়ে নিলাম। একটা বাটির মধ্যে সামান্য একটু তেল নিয়ে নিলাম। এবার এই তেলটাই সব বাটির মধ্যে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে আমি ব্রাশ করে নেব। অবশ্যই একটু ব্রাশ করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠেটা হয়ে যাওয়ার পর তুলতে কোনোভাবে অসুবিধা হবে না। তবে বন্ধুরা, আমার হাতের কাছে 4টে সমান সাইজের বাটি ছিল, তার জন্য আমি এই বাটিগুলোতেই পিঠেটা বানিয়ে নেব। তোমাদের হাতের কাছে যেরকম বাটি থাকবে ঠিক সেই বাটিতেই কিন্তু তোমরা এই পিঠেগুলো বানিয়ে নিতে পারো। তবে চাইলে তোমরা কাপেও কিন্তু পিঠেটা বানিয়ে নিতে পারো। তবে যেই পাত্রেই বানাও না কেন সামান্য একটু তেল কিন্তু এইভাবে ব্রাশ করে দিতে হবে, তবে পিঠেটা তুলতে আর কোনো রকম অসুবিধা হবে না। সব বাটির গায়ে খুব ভালোভাবে একটু করে তেল ব্রাশ করে দিয়েছি। তারপরেই দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আগে থেকে যে পিঠের জন্য ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এখান থেকে আমি হাফ হাতা করে দিব। খুব বেশি কিন্তু দিলে হবে না। বাটিতে দেখো কি পরিমাণ আমি দিয়ে দিচ্ছি, কারণ পিঠেটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ফুলে ফেপে যাবে, তার জন্য একটু কম করেই কিন্তু দিতে হবে। প্রত্যেকটা বাটিতে সমপরিমাণ করে দিয়ে দিচ্ছি। সব বাটিতেই সমপরিমাণ করে নিয়ে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না। একটু কম রেখে বানালে কিন্তু পিঠেটা খুবই ভালোভাবে রেডি হবে। তারপরে দেখো এক্সট্রা যে ব্যাটারটা ছিল সেটা একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এইভাবে সবগুলোতেই আমি রেডি করে নেব। তারপরেই দেখো বন্ধুরা, আগে থেকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল আমি বসিয়ে দিয়েছিলাম। এইভাবে আগে থেকে জল বসিয়ে দিলে পিঠেটা কিন্তু একদম ঝটপট রেডি হয়ে যাবে। তারপরে ওপর থেকে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। তারপরে একে একে বাটিগুলো আমি সাজিয়ে দেব। এবার ওপর থেকে ঢাকা দিয়ে এই পিঠেটাকে ভাপে হতে দেব 10 মিনিট। আর এই ঢাকনার যে ছিদ্রটা আছে, ছিদ্রর মুখটা অবশ্যই একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেব। এই পিঠেটাকে এবার ভাপে হতে দেব 10 মিনিট। 10 মিনিটের জন্য আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। তারপরে এই ঢাকনার যে ছিদ্রটা আছে, ছিদ্রটা কিন্তু একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম। এইভাবে অবশ্যই বন্ধ করে দিতে হবে, যাতে ভেতর থেকে বাষ্পটা না বেরিয়ে যায়। ঢাকনা লাগিয়ে দিয়ে এই পিঠেটাকে ভাপে হতে দেব 10 মিনিট। আর ঢাকনার ছিদ্রটা একটা কাগজের টুকরো দিয়ে এবার বন্ধ করে দিলাম। পুরো 10 মিনিটের পর ফিরে এলাম। তো বন্ধুরা, 10 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, তো কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই আমি এখানে কিন্তু 10 মিনিট ঢাকা দিয়ে পিঠেটা ভাপে হতে দিয়েছিলাম। এখন পিঠেটা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। একটা কাঠি দিয়ে তাও চেক করে দেখে নিচ্ছি। দেখো প্রত্যেকটা পিঠেই কিন্তু দেখে নিলাম খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আর যতটুকু পরিমাণ কাঠিতে লেগে আছে মনে হচ্ছে, সেটা কিন্তু কোনো অসুবিধা নেই। ঠান্ডা যখন হয়ে যাবে পিঠেগুলো, তখন খুব ভালোভাবেই কিন্তু রেডি হয়ে যাবে। তো এবার পিঠেগুলোকে তুলে নেব, তবে বাটিগুলোকে প্রথমে ঠান্ডা করে নেব, তারপরেই ফিরে আসছি তোমাদেরকে দেখাবো। সব পিঠেগুলোই রেডি হয়ে গেছে, আর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর যে প্লেটের মধ্যে আমি ব্যাটারটা দিয়েছিলাম সেটাও দেখো আলাদা করে এক সাইডে আমি রেডি করে নিয়েছি, মানে গ্যাসের এক সাইডে আমি রেডি করে নিয়েছি। তো সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে পিঠেটা তুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়েছে, আর এতটাই নরম তুলতুলে যে, আর এটা পিঠেটা তুলতে কিন্তু কোনো রকম ঝামেলা হবে না। দেখো সাইডগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এইভাবে প্রথমে হালকা হাতে সাইডটা ছাড়িয়ে নেব, তারপরে এইভাবে বাটিটা উপুড় করে দিলেই পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। প্রত্যেকটা পিঠেই কিন্তু একইভাবে উঠে আসবে, কোনো রকম সমস্যা হবে না। সব পিঠেগুলোই কিন্তু খুব সুন্দরভাবে উঠে এলো দেখো বন্ধুরা। আর যেটা আমি প্লেটে বানিয়েছিলাম সেটাও দেখো, এটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। যেহেতু অল্প অল্প করে তেল ব্রাশ করা আছে, তার জন্য পিঠেটা তুলতে কিন্তু কোনো রকম ঝামেলা হবে না। তো বন্ধুরা দেখো, পিঠেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এবার এটা তোমরা সকালবেলা জল খাবার কিংবা স্কুল অফিসে টিফিনের জন্য কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারো। দেখতে কতটা লোভনীয় লাগছে, একদম দুধের মতো সাদা, আর একদম কিন্তু নরম তুলতুলে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা পারফেক্টভাবে পিঠেগুলো রেডি হয়েছে। তবে এই পিঠেগুলোকে আমি আরও একটু টেস্টি করে তোমাদের বানিয়ে দেখাচ্ছি, যেটা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। এমনিতেও এটা অনেকটাই নরম তুলতুলে হয়েছে, তবে অনেকটাই স্বাদের হবে আর খুবই ভালো লাগবে। তাহলে চলো কিভাবে এটা আমি আরও একটু টেস্টি করে বানিয়ে নিচ্ছি সেটাই দেখে নেওয়া যাক। তারপরে বসিয়ে দিয়েছি গ্যাসে একটা ননস্টিক ফ্রাইং প্যান। তোমরা চাইলে বন্ধুরা এখানে যে কোনো কড়াই বা পাত্র দিয়ে এই ক্যারামেলটা রেডি করে নিতে পারো। তো আমি এখানে ক্যারামেলটা রেডি করার জন্য চায়ের কাপের মাপ ধরে হাফ কাপ এখানে চিনি নিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি।
ক্যারামেল রেডি করতে কম বেশি প্রত্যেকেই জানে, তবে তাও আমি তোমাদের বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় একদম লোতে রাখতে হবে, আর কোনো রকম নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এইভাবে লোতে রেখে কিছুক্ষণ আমি অপেক্ষা করব, তার মধ্যেই দেখবে চিনিটা খুব সুন্দরভাবেই গলে যাবে। এবার দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরে দেখাচ্ছি চিনিটা কিন্তু এবার গলতে শুরু করেছে, মানে এক সাইডে কিন্তু অনেকটাই গলে গেছে। এবার চিনিটাকে হালকা হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে যেই সাইডে চিনিটা গলতে বাকি আছে সেটাও কিন্তু যেন খুব ভালোভাবে গলে যায়। মানে এই সাইডে একটু সরিয়ে আনলাম, আবারও কিছুক্ষণ অপেক্ষা করব পুরোপুরি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আর কিন্তু এখানে কোনোভাবে নাড়াচাড়া করছি না। কিছুক্ষণ পরে আবারও তোমাদেরকে দেখাচ্ছি। কিছুক্ষণ পর দেখাচ্ছি চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে চিনিটা খুব ভালো করে সব দিক সমান হয়ে গলে যায় আর একদম খুব সুন্দর একটা কালার চলে আসে। ক্যারামেলের একটা সুন্দর কালার এখানে আমাকে রেডি করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়ানো যাবে না। চিনি খুব ভালোভাবে গলে গিয়ে ক্যারামেল একদম রেডি। খুব সুন্দর একটা হালকা কালার চলে এসেছে দেখো বন্ধুরা। আমি কিন্তু এখানে ক্যারামেলটাকে আরও একটু গাঢ় কালার করে রেডি করে নেব, তার জন্য কিন্তু আরও কিছুক্ষণ এই ক্যারামেলটাকে নাড়াচাড়া করে যাব। এখন দেখো বন্ধুরা, ক্যারামেলের কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। তোমরা তোমাদের পছন্দ মতো এখানে ক্যারামেলের কালারটা রেডি করে নিতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লিকুইড দুধ, আর দুধটাকে আমি আগে থেকে কিন্তু জাল দিয়ে রেখেছিলাম, তার জন্য সরাসরি কাঁচা দুধটা ব্যবহার করছি না। তোমরা চাইলে এখানে সরাসরি কাঁচা দুধটাও ব্যবহার করতে পারো। প্রথমে 1 হাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে, তারপরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, তারপরে অল্প অল্প করে আমি দুধ দিয়ে দেব। আর দুধটা এখানে আমি 500 ml দুধ নিয়েছি। দুধটা দেওয়ার সাথে সাথেই দেখবে ক্যারামেলটা কিন্তু একসঙ্গে জড়ো হতে শুরু করবে। তো কোনো ভয় পাওয়ার কারণে, এই গরমে যখন দুধটা খুব ভালোভাবে ফুটে যাবে ক্যারামেলটাও কিন্তু দুধের সঙ্গে খুব ভালোভাবে গলে যাবে। এবার একসঙ্গে পুরোপুরি 500 ml দুধটাই দিয়ে দিলাম। পিঠের জন্য চিনিটাকে আমি ক্যারামেল বানিয়ে নিই, তারপরে মালাইটা রেডি করছি। তোমরা কিন্তু চাইলে এখানে গুড় দিয়েও মালাইটা রেডি করতে পারো, তবে খেজুরের গুড় দিলেও কিন্তু খুবই ভালো টেস্ট হয় আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। তো আমার হাতের কাছে খেজুরের গুড় না থাকায় আমি কিন্তু ফার্স্টে ক্যারামেলটা রেডি করে নিলাম। তাতে দেখবে ক্যারামেল রেডি করাতে কালারটাও যেমন মালাইয়ের সুন্দর আসবে, সেরকম কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও হবে। কারণ ক্যারামেলের একটা আলাদা সুনির্দিষ্ট ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা কিন্তু এই পিঠের মধ্যে যখন ঢুকে যাবে তখন খেতে খুবই ভালো লাগবে। দুধটা এখন খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর এই যে মালাইটা পিঠের জন্য রেডি করছি, এটা কিন্তু খুব বেশি ঘন করলে পিঠের মধ্যে কিন্তু প্রবেশ করবে না, তার জন্য মালাইটাকে কিন্তু একটু পাতলা করেই রেডি করতে হবে। তো এবার দেখো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা বা মিষ্টিটা তোমরা যেভাবে পছন্দ করো ঠিক সেইভাবেই কিন্তু মিষ্টিটা দেবে, তবে খুব বেশি মিষ্টিও কিন্তু ভালো লাগবে না। যেহেতু ক্যারামেলের মধ্যে হালকা একটু মিষ্টি ভাব আছে, তার জন্য আমি মাত্র 2 চামচ চিনি দিলাম। চিনিটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এই মালাইয়ের মধ্যে। এই পর্যায়ে তোমরা চাইলে এলাচও দিতে পারো, তবে আমি এখানে আলাদা করে কোনো ফ্লেভার অ্যাড করছি না। ক্যারামেলে যেহেতু নিজস্ব একটা ফ্লেভার আছে, তার জন্য আলাদা করে কিন্তু কোনো ফ্লেভার দেওয়ার প্রয়োজন নেই। আর পিঠের মধ্যে এলাচ তো এমনিতেই আমি একটু থেতো করে দিয়েছিলাম। আমি এখানে আর কিছু ব্যবহার না করে ভালোভাবে দুধটাকে এখন ফুটিয়ে নিলাম। একটু এইভাবে পাতলা মতো করেই রেডি করতে হবে, আর বেশিক্ষণ কিন্তু ফুটাবো না, তাহলে কিন্তু দুধটা অনেকটাই গাঢ় বা ঘন হয়ে যাবে। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপর একটা পাত্রের মধ্যে একে একে পিঠেগুলোকে আমি সাজিয়ে দেব, আর একদম এই ফুটন্ত মালাই এর মধ্যেই কিন্তু দিতে হবে। তারপরেই দেখো একদম গরম মালাই উপর থেকে দিয়ে দেবো। পিঠেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা, আর মালাইটা অবশ্যই কিন্তু একদম ফুটন্ত বা এইভাবে গরম হতে হবে। তাতে খুব সুন্দরভাবে কিন্তু এই মালাইটা পিঠের মধ্যে অনায়াসে প্রবেশ করবে, কোনো রকম সমস্যা হবে না। আর পিঠে যতটা মালাই শোক করবে, পিঠে কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। পিঠেগুলো সাজিয়ে দেওয়ার পর অল্প অল্প করে মালাই উপর থেকে আমি ঢেলে দিচ্ছি। সব মালাইটাই পিঠের মধ্যে দিয়ে দিচ্ছি, তবে ওপরে যে পিঠেটা আছে সেটা কিন্তু আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। কারণ দুধে যেহেতু এটা কিছুক্ষণ থাকবে, মানে কয়েক ঘন্টা থাকবে, তার জন্য এইভাবে রাখলে হবে না। একটা আলাদা পাত্রে রেখে আমি আলাদা একটু মালাই কিন্তু এর উপর থেকে দিয়ে দেবো, তাতে খুব ভালোভাবে দুধটা শোক করবে এই পিঠে। তো বন্ধুরা দেখো, এর উপর থেকে আলাদা করে মালাই দিয়ে দিলাম। এইভাবে কিন্তু পিঠেগুলো আমি রেখে দেব, আর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এই পিঠেটাকে রেখে দিতে হবে মিনিমাম
3 থেকে 4 ঘন্টা। তাতে কিন্তু পিঠেটা খুব ভালোভাবে এই দুধটা সোক করবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে, নরম তুলতুলে হয়ে যাবে পুরো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 3 থেকে 4 ঘন্টার পর। তবে এই পিঠেগুলো কোনোভাবেই কিন্তু এই মুহূর্তে ফ্রিজে রাখা যাবে না, নর্মাল যে কোনো জায়গায় এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব। পুরোপুরি 4 ঘন্টার পর আমি ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি পিঠেটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। তো বন্ধুরা দেখো, মালাইটা কিন্তু খুব সুন্দরভাবে সোক করেছে আর পিঠেগুলো অনেকটাই কিন্তু ফুলে গেছে। এবার এই পিঠেটা একটা কেটেও দেখাবো কতটা নরম তুলতুলে, ভেতর থেকে পুরো রসালো রেডি হয়েছে। তো আগে যে একটা ছোট প্লেটের মধ্যে আমি পিঠে রেখেছিলাম, সেটাও দেখো খুব ভালোভাবে মালাইটা সোক করেছে আর অনেকটাই ফুলে গেছে। একটা পিঠে তোমাদেরকে কেটেও দেখাচ্ছি, তোমরা দেখে বুঝতে পারবে ভেতর থেকে কতটা পারফেক্টভাবে এই পিঠেটা রেডি হয়েছে। একদম নরম তুলতুলে বন্ধুরা, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এই পিঠেটা, এতটা টেস্টি। তো বন্ধুরা, আমার এই আজকের পিঠের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই পিঠেটা সত্যি ভীষণই ভালো লাগে বন্ধুরা, বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। তো আজকের মতো আসছি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভীষণ টেস্টি এই পিঠেটা, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো।